বাড়ি ফিরেই সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছিল তরি। বাসর ঘরে আয়েশা আন্টি বসে আছেন, খুব আয়োজন করেই এসেছেন। তরি রামিকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার রামি, তোরা এত কিছু নিয়ে এসেছিস? কোনো খুশির খবর আছে নাকি? তরি ভাবলো এরা বোধহয় প্রেগনেন্ট। পরক্ষণেই ভাবলো প্রেগনেন্ট হলে না হয় শুধু মিষ্টি নিয়ে আসতো, এত ফলমূল মিষ্টি আনার কি মানে হতে পারে। রামি মিটি মিটি হেসে বলল, সুন্দরী, আমার না হও তাতে আফসোস নেই, তবে আমার ভাইয়ের তোমায় হতেই হবে। তরি চোখ বড় বড় করে তাকালো। রামি মৃদু হেসে ফিসফিস করে তরির কানে বলল, আমরা ভাইয়ার জন্য তোমাদের বাসায় সম্বন্ধ নিয়ে এসেছি। তরি বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কই মাহমুদ তো তাকে কিছু জানায়নি। এভাবে তাকে চমকে দেওয়ার মানে কি? ভুরভুর করে লজ্জা ছড়ালো তার চোখে মুখে। তবে ভয় হচ্ছে তরির, বুকের ভিতর ধুকপুক করছে। বাবা একবার অমত করলে আর রাজি করানো সম্ভব নয়। ভালো লাগার সাথে সাথে আতঙ্ক এসে ভর করলো। হাতের তালু ঘামছে ঘন ঘন। রুমের ভিতর পায়চারি চলছে তার। আয়েশা সুলতানার অস্বস্তি হচ্ছে। ওনারা যেহেতু অন্যত্র কথা দিয়ে ফেলেছেন, তখন প্রস্তাব রাখা উচিত না। তাছাড়া ব্যাপারটি তিনি স্পষ্ট জেনে বুঝে নিজের ছেলের জন্য এসেছেন। তরির বাবা বললেন, আপনি কিছু জরুরি কথা বলবেন বলেছিলেন, সেই কখন থেকেই তো বসে আছেন। আয়েশা সুলতানা প্রচন্ড নার্ভাস, নিজেকে ধাতস্থ করে প্রস্তাব রাখলেন, মেজ ছেলেকে বিয়ে করাতে চাচ্ছি, তোরিকে আমার ভীষণ পছন্দ হয়েছে। এতটুকু বলেই থেমে গেলেন আয়েশা সুলতানা। থামতে হলো। অস্বস্তি ভরা চোখে তরির বাবা মাকে দেখলেন। তরির বাবার দৃষ্টি একেবারে শান্ত, যেন ঝড়ের পূর্বাভাস। আয়েশা সুলতানা মনে মনে আগত ঝড়ের জন্য প্রস্তুত হয়ে নিলেন। থমথমে পরিবেশ, গোমট নিস্তব্ধতা ভেতরের অস্থিরতা বাড়িয়ে তুলছে। আয়েশা সুলতানা উৎসুক হয়ে তাকিয়ে আছেন। দরজার মোটা পর্দার আড়ালে একজোড়া পা দেখা যাচ্ছে। ভেতর ঘরে তুমুল অস্থিরতা, টান টান উত্তেজনা কাজ করছে। বাবার একটা হ্যাঁ নাতে তার জীবনের অনেক কিছু পাল্টে যাবে। হয়তো সুন্দর গোছানো একটি জীবনে পদার্পণ করবে, নয়তো সবটা ওলট পালট হয়ে যাবে। তরি মনে মনে শতবার বিধ্বস্ত হলো। খুব করে চাইলো তার জীবনের জোড়াটা শক্তভাবে লেগে থাকুক মাহমুদের সাথে। নিস্তব্ধতার বুক ছিঁড়ে রুক্ষস্বর শোনা গেল। মরুভূমির মতো খা খা করে উঠল অন্তঃকরণ। বাবা গম্ভীর স্বরে আয়েশা সুলতানার উদ্দেশ্যে বললেন, দুঃখিত, আপনাকে খুশি করতে পারছি না। আমি আপাতত মেয়ের বিয়ে নিয়ে কিছু ভাবছি না। আয়েশা সুলতানা খানিকটা চুপ রইলেন। নীরব হয়ে ধাতস্থ করলেন নিজেকে। শুকনো ঠোঁটজোড়া ভিজিয়ে নিলেন। বললেন, এখন বিয়ে দিতে না চাইলে না দেবেন, এতে আমাদেরও খুব একটা আপত্তি নেই। আপনারা রাজি থাকলে আপাতত আংটিটা পরিয়ে রাখা যায়। তরির মা সরাসরি কিছু বলছেন না, তবে চোখের দৃষ্টি বলে দিচ্ছে তরির বিয়ে ঠিক হয়ে আছে। সেটা আপনি জেনেও কিভাবে প্রস্তাব নিয়ে এসেছেন? যদিও তরির মা মুখ ফুটে কিছুই বললেন না, তবুও আয়েশা সুলতানের অস্বস্তি বাড়ল। লজ্জায় মুখ লুকানোর জায়গা খুঁজে পেলেন না। তরির বাবাকে ক্রমশ গম্ভীর দেখালো। কাঠখোট্টা স্বভাবের মানুষটি নিজের গাম্ভীর্যতা বজায় রেখেই বললেন, আমি আমার বড় ভাইকে কথা দিয়ে রেখেছি। কথার বরখেলাপ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ভাতিজা দেশে ফিরলেই বিয়ের অনুষ্ঠান হয়ে যাবে। আয়েশা সুলতানা আর কথা খুঁজে পেলেন না। এই মুহূর্তে কথা বলা মানে নিজের অসম্মান ডেকে আনা। উঠে পড়লেন তিনি। রামের মুখ ফ্যাকাশে দেখালো। তরি আপুকে তার ভীষণ পছন্দ। অন্য কোথাও বিয়ে হবে শুনেই কেমন বুক জ্বালা করছে। পর্দার আড়ালের পা জোড়া থেমে গেল। তর্জন গর্জন করে বজ্রপাত হলো। বিদ্যুৎ চমকানোর মতো শরীর ঝাঁকুনি দিয়ে উঠল তরির। তার বিয়ে ঠিক, অথচ সে অবগত নয়। তাও আবার যাকে সারা জীবন বড় ভাই মেনে এসেছে, তাকে কিভাবে স্বামীর আসনে বসাবে? আকাশ পাতাল এক হয়ে গেল যেন। বিষণ্ণতার ভিড় ঠেলে বাড়ল রাগের মাত্রা। টানা চোখ দুটো কানায় কানায় জলে ভর্তি। টুপটাপ বৃষ্টি ফোটার মতো ঝরে গেল সমস্ত আশা আকাঙ্ক্ষা। মাথার ভিতর একতলা ভোঁতা অনুভূতির সঞ্চার হলো। প্রচন্ড রাগে চিরবিরিয়ে উঠল মন। বাধ্য সন্তানের ট্যাগ লাগানো তরি পারল না বাবা মায়ের মুখের উপর চিৎকার চেঁচামেচি করতে। কেবল টুপ করে ভোরের ফুলের মতো ঝরে গিয়ে মিইয়ে গেল। তার জীবনের রঙিন অধ্যায় হারিয়ে সাদা কালো অধ্যায়ের পাতা খুলে বসল। ঘরের দরজা বন্ধ হয়ে খিল পড়ল ভিতর থেকে।
আটকে রাখা জলকণার ভারী বর্ষণ হলো। তরি কাঁদছে, শব্দহীন নীরব কান্না। টকটকে লাল চোখ দুটো তার অপ্রকাশিত ভালোবাসার সাক্ষী। সে তো জীবনে প্রেম চায়নি, আর না মাহমুদকে প্রথম দেখায় মুগ্ধ হয়েছে। তার প্রেমে কোনো নিমন্ত্রণ ছিল না, একেবারে উড়ে এসে জুড়ে বসা প্রেম। তবুও এত গভীরতা, মায়া কেন? এই কেন এর উত্তর তরি খুঁজে পেল না। শুধু বুঝতে পারল এই প্রেম তার জীবন মরণের প্রেম, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে উড়িয়ে নিয়ে যাওয়া প্রেম। তার কষ্ট বুঝি কেউ উপলব্ধি করতে পারবে না, বাবা মাকেও ছাড়তে পারবে না, আর না তাকে বশীকরণ করা ওই মানবকে। কেন এলো তার জীবনে? তাকে এভাবে দগ্ধ করা খুব কি প্রয়োজন ছিল? ফোন বেজে চলেছে তুমুল শব্দে। তরি ধরল না। অবহেলায় পড়ে থাকা মুঠো ফোন বারবার শব্দ করে অতিষ্ঠ করে তুলছে তাকে। তরি এখন ফোন রিসিভ করলেই কিছু একটা অঘটন ঘটে যাবে, হাউমাউ করে কেঁদে ফেলবে। এতটাও ছোট হতে চায় না সে। মায়ের কাছে রিফিউজ হওয়ার কথা শোনার পর থেকেই প্রচন্ড মেজাজ খারাপ হয়ে আছে মাহমুদের। এই মুহূর্তে তরিকে খুব প্রয়োজন। মাহমুদ জানে তাকে কাছে পাওয়া দুঃসাধ্য ব্যাপার, তবুও ফোনে একটুখানি প্রশান্তি খুঁজল। অথচ মেয়েটা লাপাত্তা, তাকে ভয়ঙ্কর যন্ত্রণায় ফেলে নিশ্চিন্তে পড়ে আছে। মাহমুদ আবারও কল দিল, বরাবরের মতো এবারেও সাড়া নেই। মাথা ধরেছে ভীষণ। মা সাফ সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর দ্বিতীয়বার তরিদের বাসায় সম্বন্ধ নিয়ে যেতে পারবেন না। টি শার্ট ছাড়িয়ে ফ্যানের নিচে বসে রইল মাহমুদ। মাথার ভিতর এখনো ধপধপ করে উঠছে। রাতে এক আশ্চর্যজনক ঘটনা ঘটল। লজ্জাবতী তরির নম্বর থেকে কল এলো। মাহমুদ পলকহীন কয়েক সেকেন্ড তাকিয়ে রইল ফোনের স্ক্রিনে। ভীষণ চেনা এই নম্বর তাকে খানিক স্তব্ধ করতে সক্ষম হয়েছে। মাহমুদ ধীরে সুস্থে ফোন রিসিভ করলো, কানের পাশে শক্ত করে ধরল মুঠো ফোন। ওপাশ থেকেও নীরবতা। মাহমুদ স্তব্ধতাকে বিদায় জানিয়ে শব্দ তুলল। তরি। ওপাশ থেকে ফুপিয়ে ওঠার শব্দ শোনা গেল। তরি কাঁদছে। বিচলিত হলো মাহমুদ, কণ্ঠে উৎকণ্ঠা ঝরে পড়ল। কাঁদছেন কেন তরি? সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। তরি ফুপিয়ে উঠে চাপা গলায় বলল, কিচ্ছু ঠিক হবে না, বাবা মানবে না। আমি কি আপনাকে এমনি এমনি বোকা বলি তরি? আপনি সত্যি বোকা। অল্পতে ভেঙে পড়লে চলবে? আমরা মানাবো আপনার বাবাকে, কোনো না কোনো পথ নিশ্চয়ই আছে। আপনি একদমই কাঁদবেন না। আপনি বাবাকে জানেন না, বাবা একরোখা, নিজের সিদ্ধান্তের ওপর কারোর মতামতটুকু পছন্দ নয় ওনার। চেষ্টা করতে ক্ষতি কি? অতঃপর স্বর কোমল হয়ে এলো মাহমুদের, কঠিন আবেগ নিয়ে শুধালো, তরি, আপনাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, ভিডিওতে আসবেন? তরি এমনিতেও ভিডিও কলে ভীষণ লজ্জা পায়। তার উপর আয়নায় তাকিয়ে দেখলো নিজের এলোমেলো অবস্থা, চোখ মুখ ফুলে বিশ্রী অবস্থা। জবাব না পেয়ে মাহমুদ আবারও বলল, কি এত ভাবছেন তরি? আপনাকে সব রকম ভাবেই আমার চোখে স্নিগ্ধ লাগে। প্লিজ আসুন না তরি। তরি দ্বিধা ভরা গলায় জবাব দিল। আচ্ছা। মাহমুদ খট করেই লাইন কেটে দিল। তরি এক ছুটে ওয়াশরুম থেকে চোখে মুখে পানি দিয়ে এলো। মাহমুদ ভিডিও কল দিয়ে বসেছে। হাজারো অস্বস্তি নিয়ে কাঁপা কাঁপা হাতে রিসিভ করে ফোন সামনে ধরল তরি। ফোনের স্ক্রিনে ভেসে উঠল উস্কো খুস্কো মলিন চেহারা, তবে ঠোঁটের কোণে ঠাঁই পেল নিটোল হাসি। মুহূর্তের জন্যে তরির সংকোচ দূর হয়ে গেল। ফোলা ফোলা চোখ জোড়া ফোনের স্ক্রিনে নিবদ্ধ। ঘোর লাগলো তরির। এত সুন্দর মানুষ হয়? তরির চোখ বলছে তার দেখা সেরা রূপবান এই লোক। অনিমিক তাকিয়ে রইল ক্লান্তি মাখা চেহারায়। মাহমুদ চুপটি করে তাকিয়ে দেখলো তার তরির চোখের মুগ্ধতা, ভাষা ভাষা চোখ জোড়া। চমৎকার হেসে উঠল সে, রগড় করে শুধালো, এমন ভাবে কি দেখছেন তরি? তরি ভরকালো, লজ্জায় জবথবু হয়ে আড়ষ্ট ভঙ্গিতে বলল, কিছু না। মাহমুদের অনুরাগী স্বর। আমি অনেক কিছু দেখছি তরি। এক টুকরো স্নিগ্ধ ভোর, বিলের জলে ফুটে ওঠা রঙিন পদ্ম। আপনার 2 অক্ষরের ছোট্ট নামটি আমার পাশে চাই তরি। আপনি কেবল আমার তরি হবেন। আপনার হাতটি ধরার সুযোগ দেবেন আমায়? ওই কথা খুঁজে পেল না। সুখ সুখ যন্ত্রণায় বুকটা ধক করে উঠল। একটু আগের বিরহ যেন তাকে বিদায় জানিয়ে চলে গেল বহুদূর। সমস্ত দুঃখ কষ্ট ভুলে বসলো এক মুহূর্তের জন্যে। তরি আবেগে ভেসে উঠল, আমি শুধু আপনার হতে চাই, আপনি ছাড়া আর কারণ নয়। মাহমুদের চোখ ঝলমল করে উঠল, প্রশান্তিতে ভরে উঠল মন। প্রফুল্ল চিত্তে হেসে উঠল, ফিসফিস ধ্বনিতে আওড়ালো,
আপনি শুধু আমার তরি। টুপ করেই কল কেটে গেল। দ্বিতীয়বার কল ব্যাক করার পরও ধরল না তরি। মাহমুদ ধরে নিল হয়তো লজ্জা পেয়েছে, নয়তো ঘরে কেউ এসেছে। তরি ঠিক থাকলে সে সব রকম যুদ্ধে নামতে রাজি। আজ একবার ভাইয়ার নম্বরে ডায়াল করলো। কিরে, কেমন আছিস? মাহমুদ শান্ত স্বরে জবাব দিল, ভালো। তোমরা দুজন কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোর ভাবি আমি ভালোই আছি। মাহমুদ ঠোঁটে ঠোঁট চাপলো, সময় নিয়ে নিচু স্বরে শুধালো, কাল একবার তোমরা দুজন আসতে পারবে? কেন, জরুরি কিছু? হ্যাঁ, তোমাদের প্রয়োজন। অফিসে পর আসলে চলবে? এসো সময় করে। ঠিক আছে। ভাইয়ার সাথে কথা শেষ করে রামির ঘরে একবার উঠি দিল মাহমুদ। ছেলেটা পড়তে চায় না মোটেই, এখনো পড়ার টেবিলে উদাস হয়ে বসে আছে, কি যেন ভেবে চলেছে। মাহমুদ নিঃশব্দে পিছনে গিয়ে দাঁড়ালো, মাথায় 2 আঙ্গুলে টোকা দিয়ে বলল, পড়া বাদ দিয়ে কি এত ভাবছিস? রামির কপালে চিকুন 2-1টা ভাঁজ পড়ল, চিন্তিত স্বরে বলল, আচ্ছা ভাইয়া, তোরি আপুকে কিডন্যাপ করলে কেমন হয়? তখন দেখা যাবে আঙ্কেল মেয়ে হারানোর শোকে রাজি হয়ে যেতে পারে। মাহমুদ বলল, পড়া বাদ দিয়ে এসব ভাবছিস? তোর দুষ্ট বুদ্ধি নিজের মাথায় রাখ। খবরদার আমাদের উপর অ্যাপ্লাই করতে আসবি না। কিডন্যাপ করলে দেখা যাবে তোরির বাবা আমাদের দিয়ে জেলের ঘানি টানাচ্ছেন। রামি ভাবুক হয়ে বলল, তাহলে কি করা যায়? আমি তোরি আপুকে চাই মানে চাই। দরকার পড়লে তোদের দরজায় গিয়ে অনশন ধর্মঘট ঘোষণা করব। বিরক্ত হয়ে তাকালো মাহমুদ। অনশনে তুই মরবি, তাতে তোরির বাবার কি? তার চেয়ে বরং মন দিয়ে পড়াশোনা কর, এটা কাজে দেবে। রামি চোখ মুখ কুঁচকে বলল, পড়াশোনা আমার মোটেই ভালো লাগে না। কোনো বাসায় কাজের লোক হিসেবে আমাকে রাখবে কিনা খোঁজ নিয়ে দেখো। মাহমুদ দীর্ঘশ্বাস ফেলল, কথা বাড়াতে চাইল না। এক্ষুনি এখান থেকে যাওয়া উচিত, নয়তো কথা বলেই ছেলেটা সারা রাত পার করে দেবে। লম্বা কদমে রামির ঘর ছাড়লো মাহমুদ। সন্ধ্যায় ছুঁই ছুঁই সময়, বড় ভাই আর ভাবি এসে উপস্থিত। সন্ধ্যার চায়ের আড্ডা বসল মাহমুদের ঘরে, মা ছাড়া তারা বাকি 4 জন উপস্থিত। মাহমুদ তরির ব্যাপারে কথা তুলল, তাদের সম্পর্কের কথা গোপন রেখে জানালো সে তরিকে পছন্দ করে, এতে তরির উপর চাপ কম আসবে। মা যেতে যাচ্ছেন না, মাহমুদ চাই এবার সরাসরি সে যাবে, সাথে ভাই ভাবি। একটা হেস্তনেস্ত সিদ্ধান্ত হবে, তরিকে যে তার বড্ড প্রয়োজন। মাহমুদের একরোখা মনোভাবে বাধা সৃষ্টি করলো ভাইয়া। বিচক্ষণ মানুষ গম্ভীর স্বরে বললেন, এখনই আমাদের যাওয়া ঠিক হবে না। গতকাল মা যেহেতু গিয়েছেন, আমাদের একটু সময় নেওয়া উচিত। এখন গেলে তোরির বাবা উত্তেজিত হয়ে যেতে পারেন। মাহমুদের চোখে মুখে দুশ্চিন্তা, 2 হাতে মুখ চেপে ধরে শুধালো, তাহলে করণীয় কি? ইরা বলল, এখনই যেহেতু তরিকে তার পরিবার বিয়ের জন্য চাপ দিচ্ছে না, আমার মনে এখন চুপ থাকা উচিত। কিছুদিন পর না হয় ঠান্ডা মাথায় আরেকবার প্রস্তাব রাখা যাবে। মাহমুদ স্বস্তি পেল না, ভাই ভাবির কথাও ভেবে দেখলো এখন চাওয়াটা উচিত হবে না। এখন আর চাইলেও তরিকে সামনে পাওয়া যাবে না, ওর বাবা মা নিশ্চয়ই এখন আর তাদের বাসায় আসতে দেবে না। কপাল চেপে ধরলো 2 হাতে, ঝিমঝিম করে উঠল মাথা। সকালে ভাইয়ার অফিস থাকায় দ্রুত রাতের খাবার খেয়েই বেরিয়ে পড়লো তারা। শান্ত স্নিগ্ধতার প্রতীক হয়ে আসে শরৎ, যৌবনে হেসে খেলে আবেদনময়ী করে তোলে নিজেকে। সদ্য প্রেমে পড়া প্রেমিকের মতো মুগ্ধ হয় মানুষ। শিশির ভেজা শিউলি লুটিয়ে পড়ে দুর্বা ঘাসের বুকে। ঝুল বারান্দায় দাঁড়িয়ে শরতের এই অনুপম সৌন্দর্যে বিভোর মাহমুদ তরিকে তুলনা করল শিশির ভেজা শিউলির সাথে। সে দুর্বা ঘাস, তার সৌভাগ্য বলে কোমল সুগন্ধি ফুল তার বুকে লুটিয়ে পড়বে কোনো এক সময়। মেয়েটা তখন কতখানি লজ্জা পাবে ভেবেই হাসলো মাহমুদ। ভাবতে ভাবতেই হাতের কবজি ঠান্ডা হয়ে এলো। ঘরে ফিরে ঠান্ডা কফি রেখে দিল। কলেজের জন্য বের হতেই সিঁড়িতে চোখাচোখি হয়ে গেল তরির বাবার সাথে। মাহমুদ সচরাচর দেখা হলেই সালাম দেয়, আজও তার ব্যতিক্রম হলো না। তরির বাবা সালামের জবাব দিয়ে পাশ কাটিয়ে উপরে উঠে গেলেন, ভালো মন্দ কিছু বললেন না। মাহমুদ দীর্ঘশ্বাস ফেলে নেমে পড়ল। আজকাল একা একাই কলেজ যেতে হয়। তরির দেখা পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। তার দেখা পাওয়া মানে আকাশের চাঁদ হাতে পাওয়া। ক্লাস শেষ দিয়ে ক্লান্ত মাহমুদ ঘন্টার পথ পাড়ি দিল। বাস জার্নি করে দাঁড়ালো তরির ক্যাম্পাসের সামনে। রোদের তেজ ম্লান হয়ে এলেও গরম পড়ছে খুব। শার্টের টপ বোতাম দুটো
খোলা। ক্লান্তি এসে ভর করেছে চোখ দুটোতে। পুরো ক্যাম্পাস ফাঁকা হয়ে গেল। তরির দেখা পাওয়া গেল না। মাহমুদের শিথিল কপালে ঢেউ বয়ে গেল। পকেট হাতড়ে মুঠো ফোন বের করে চাপলো তরির নম্বরে। রিং হতে হতে শেষ মুহূর্তে ফোন ওঠালো তরি। নিস্তেজ কণ্ঠে বলল, হ্যালো। মাহমুদের সমস্ত গ্লানি নিমেষেই উধাও হয়ে গেল। শীতল বাতাস শরীর ছুঁয়ে দিল যেন। থেমে থেমে মোলায়েম কণ্ঠে শুধালো, কোথায় আপনি তরি? তরির চুপ করে রইল খানিকক্ষণ। শোনা গেল শ্বাস প্রশ্বাসের নবনীয় শব্দ। সাড়া না পেয়ে মাহমুদ ফের বলল, ক্যাম্পাসে দেখছি না কেন আপনাকে? এতক্ষণে তরির মৃদু স্বর ভেসে এলো, আজ ক্লাস অ্যাটেন্ড করিনি। আমি ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে আছি। তরির উৎকণ্ঠা টের পেল মাহমুদ। আপনি আমাকে না জানিয়ে কষ্ট করে কেন গেলেন? মাহমুদ তরির অস্থিরতায় হাসল, কাতর গলায় শুধালো, আমি ভীষণ ক্লান্ত তরি, একটু দেখা দিবেন? তরি কিছু বলল না, খট করেই লাইন কেটে দিল। মাহমুদ ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল অনেকক্ষণ। ফোন পকেটে ঢুকানোর কোনো তাড়া নেই। কিছু একটার অপেক্ষায় অধীর আগ্রহে চেয়ে আছে। কিছুক্ষণ পরই তরির নম্বর স্ক্রিনে ভেসে উঠল। ঠোঁটের কোণ চওড়া হলো মাহমুদের, যেন সে জানতো তরি দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে ঠিকই তাকে কল দেবে, এক ঝলক দেখা দিয়ে তৃষ্ণা মেটাবে। রিসিভ করতেই তরির শুভ্র মুখশ্রী ভেসে উঠল। গভীর চোখজোড়া তাকেই দেখছে। খানিকটা দ্বিধা, খানিকটা লজ্জার মিশেলে মোহনীয় রূপ সৃষ্টি হলো। মাহমুদ বিভোর নয়নে চাইল। তরির চিকন ঠোঁট জোড়া নড়ে চড়ে উঠল। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। দুপুরে খেয়েছেন? তরির এই যত্নটুকু ভীষণ আদুরে আদুরে ঠেকল মাহমুদের কাছে। সমস্ত ক্লান্তি দূর হয়ে একটুখানি সতেজ বাতাস ছুঁয়ে দিল শরীরের প্রতিটি লোমকূপ। নিজেকে কেমন সুখী সুখী মনে হলো। ছোট স্বরে জবাব দিল, না, কলেজ থেকে আপনার ক্যাম্পাসে চলে এসেছি। তরির ভীষণ দুঃখ লাগলো। কাতর চোখ জোড়া টলমল করে উঠল। মাহমুদ হাসলো, নিস্তেজ গলায় বলল, এতটা মায়া দেখাবেন না তরি, আমি যে আর দূরে থাকতে পারবো না। তরির এলোমেলো চোখ জোড়া কিছু বলতে চাইছে, সময় নিয়ে অধিকার খাটিয়ে বলল, তাড়াতাড়ি বাসায় ফিরুন। এভাবে না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন। মাহমুদ বাধ্য ছেলের মতো মাথা ঝাঁকালো। প্রফুল্ল চিত্তে লাইন ডিসকানেক্ট করে পকেটে ঢুকালো। বাস ধরলো। বাস কন্ট্রাক্টরের হাঁক ডাকের বিরক্তিও আজ তাকে ছুঁতে পারল না। জানালায় উকি দিয়ে আকাশে তাকালো। রাশি রাশি শুভ্র মেঘ পেঁচা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। মাহমুদ বাসের সিটে হেলান দিয়ে চোখের পাতা এক করে নিল। চোখ জুড়ে তরি, শুধুই তরি। ছোট্ট অরু ড্যাব ড্যাব করে তরিকে দেখছে। তরির নজরে পড়লো অনেকক্ষণ ধরেই অরু তাকে দেখছে। সে ভুরু উঁচিয়ে শুধালো, কি? অরু ভাবুক হয়ে বলল, তোমার কি বিয়ে হয়ে যাবে? কে বললো তোকে? আমি জানি তোমার বিয়েতে আমি কিন্তু নাচবো, অনেক আনন্দ করব। তরি বলল, বিয়ে হলে তো আমি শ্বশুর বাড়ি চলে যাব, তখন কি করবি? অরু কোমরে এক হাত রেখে হাত নাড়িয়ে বলল, ও মা, তুমি তো আবার আসবেই। ছোট্ট অরু বুঝলো না বিয়ে মানে কি, শুধু বুঝলো আপুর বিয়ে হলে সে খুব আনন্দ করতে পারবে। তরি বলল, এখন চল ঘুম পাড়িয়ে দিই। অরু বালিশের মাথা রেখে শুয়ে পড়ল। তরি হাত বুলিয়ে দিল তার মাথায়। বেশিক্ষণ লাগলো না, অরু ঘুমিয়ে পড়ল। তরির চোখে ঘুম নেই, ফোন হাতে বসে রইল। মুঠো ফোনে তীব্র শব্দ হতেই ভাবলো মাহমুদ বুঝি তাকে স্মরণ করেছে। ফোনের স্ক্রিনে তাকাতেই হাসি হাসি মুখটি ম্লান হয়ে গেল। তিয়াস ভাইয়া নামটা চলচল করে উঠতেই তরি চমকে উঠল। বুকের ভেতর বিষাক্ত এক যন্ত্রণা হলো। রিসিভ করার ইচ্ছে হলো না তার। প্রথমবারেই কল কেটে গেল। দ্বিতীয়বার কল বাজার পর তরির মনে হলো একবার কথা বলা উচিত। তিয়াস ভাইয়াকে সে বিয়ে করতে পারবে না, ব্যাপারটা খুলে বলতে পারলে হয়তো তিনি বুঝবেন। লম্বা শ্বাস নিল তরি, নিজেকে স্বাভাবিক রেখে কল রিসিভ করলো। ভেসে এলো পুরুষালীর স্বর, কোমল হয়ে শুধালো, কেমন আছো তরি? তরি ওই কোমল স্বরে কোনো অনুভূতি খুঁজে পেল না। তার সমস্ত আবেগ প্রেম ওই একজনের জন্যেই। তরি স্বাভাবিক গলায় জবাব দিল, ভালো। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? তরি তিয়াসের প্রশ্নের জবাব দিল না। মেজাজ খারাপ হলো তার। কণ্ঠের ভিত মজবুত রেখে প্রশ্ন ছুড়ল, তুমি আমায় তুমি করে কেন ডাকছো ভাইয়া? তিয়াস বোধহয় একটু ভেবার চাকা খেলো। নিজেকে সামলাতে তার খানিক সময় লাগলো। বলল, এখন কি আর তুমি ছোট আছো?
বড় হয়েছো না? তরির রাগ ধীরে ধীরে বাড়ল, চোখ মুখ শক্ত করে বলল, বড় হই আর ছোট, তুমি আমায় তুই করেই ডাকতে। ছোটবেলায় বোনের মতো কোলে পিঠে চড়িয়েছো। নিশি আপু তো আমার বড়, তাহলে তাকে কেন তুমি ডাকছো না? নিশি আর তুমি কি এক হলে? কেন নয়? তুমি কি বুঝতে পারছো না তরি? তরি কণ্ঠস্বর উঁচু করলো। কি বুঝবো আমি? আমি জানি তুমি আমার বড় ভাই, ব্যাস। এই সুন্দর সম্পর্কে অন্য সম্পর্ক কেন টানছো? তোমায় নিয়ে অন্য কিছু ভাবতে আমার লজ্জা হয়, বিশ্বাস করো। সময়ের ব্যাপার তরি, সবটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তিয়াস হয়তো ভাবছে তরি লজ্জা পাচ্ছে, অথচ এটা বুঝলো না তরির মন তাকে ঠাঁই দিতে নারাজ। খট করে লাইন কেটে ফোন সুইচ অফ করে রাখলো তরি। ঝিম মেরে শুয়ে রইল, পাগল হয়ে যাচ্ছে সে। মাহমুদ ফোনে ট্রাই করলো তরিকে, ফোন সুইচ অফ বলছে। চিন্তা হলো তার, একবার ছাদে গিয়ে দাঁড়ালো। খোলা হাওয়ায় গা ভাসিয়ে রইল কিছুক্ষণ। তরিকে আবারও ট্রাই করলো, বারবার সুইচ অফ দেখাচ্ছে। মাহমুদের মন উতলা হয়ে উঠল। তরি যদি তার হয়ে যেত তবে বুকের ভিতর লুকিয়ে রাখতো তাকে। চাইলেই যে সবটা সম্ভব হয় না। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নেমে পড়ল সে। দ্বাদশ শ্রেণীর ইংরেজির ক্লাস নিয়ে বের হলো মাহমুদ। ফোনের স্ক্রিনে তরির বার্তা, চোখ রাখলো মাহমুদ। বৃদ্ধাঙ্গুলি ছুঁয়ে দিতেই বার্তাটি স্পষ্ট হয়ে ধরা দিল। আমার ভার্সিটির পাশের কফি শপে আসতে পারবেন? আমি ক্লাস শেষে অপেক্ষা করব। তরি তাকে ডেকেছে। দিন দিন তরির এই পরিবর্তন মাহমুদকে ভীষণভাবে আকৃষ্ট করে। বোধ হয়ে থাকতে চায় তার ডিঙি নৌকার মাঝে। মাহমুদ তরির স্বাভাবিক কথাতেও কেমন ভালোবাসা খুঁজে পায়। সে হাসে কারণে অকারণে। শরতের কোমল স্নিগ্ধ বিকেলে আকাশে কালো মেঘ জমল। ঝিরিঝিরি বৃষ্টি প্রেমময় অনুভূতির বার্তা পাঠালো। মাহমুদের সামনে সাদা জামায় আচ্ছাদিত এক লাজুক রমণী। লজ্জায় হেলে তুলে পড়া রমণীকে মুহূর্তেই কাশফুল মনে হলো। সে মৃদু বাতাসে নিপুণ তালে হেলে তুলে নেচে ওঠে। কাশফুল শুভ্রতার প্রতীক। তরিও ঠিক শুভ্রতায় মোড়ালো নিজেকে। আটোসাটো করে বাঁধা চুলগুলো খানিকটা ঢিলে হয়ে কানের পাশ গড়িয়ে বেরিয়ে এলো। তরি হাত বাড়িয়ে সেগুলো কানের পাশে গুজে নিল। সামনেই মাহমুদ তাকে দেখে চলেছে, অথচ সে মাহমুদকে ডেকে আনার যথাযথ কারণটি বলতে পারছে না। তন্ময় হয়ে তাকিয়ে থাকা মাহমুদ কোনো তাড়া দেখালো না। তরি ঠোঁট ভেজালো, নিজেকে ধাতস্থ করে শক্ত গলায় বলল, কাল তিহাস ভাইয়া কল দিয়েছে। মাহমুদের দৃষ্টি নড়ে উঠল, ভুরু উঁচিয়ে শুধালো, তিয়াসকে? তরি শান্ত চোখে তাকালো মাহমুদের চোখে। হুট করেই কেমন তার সাহস বেড়ে গেল। আজকাল মাহমুদকে দেখলেই তার অস্বস্তি হয় না, তবে লজ্জায় আড়ষ্ট হয়। আজ তেমন কিছুই ঘটছে না। স্বাভাবিক গলায় জবাব দিল, বাবা যার সাথে বিয়ে ঠিক করেছেন, মানে আমার কাজিন। মাহমুদের চোয়ালে কঠিন হয়ে উঠল। কপালের পাশ ঘেঁষে নীলরঙা রগগুলো স্পষ্ট হয়ে উঠল। শান্ত শক্ত গলায় প্রশ্ন করল, কি বলেছে? তুই থেকে তুমিতে নেমে এসেছে। শান্ত মাহমুদ রাগ নিয়ন্ত্রণের চেষ্টায় নামলো। চোখ বুঝে হেলান দিয়ে বসলো। মিনিট দুয়েক পার হতেই ধপ করে চোখের পাতা খুলে বসলো। একেবারে শান্ত, যেন কিছুই হয়নি। মাহমুদ বলল, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। তরির রাগ হলো। মানুষটা কিভাবে এতটা শান্ত আছে? তার কি রাগ বলতে কিছুই নেই? ফোঁস করেই নিঃশ্বাস ছাড়লো। মাহমুদকে আর কিছুই বলার প্রয়োজন মনে করলো না। কফি প্রায় ঠান্ডা হয়ে এসেছে। তরি ঢক ঢক করে গিলে নিল। মাহমুদ শান্তভাবে তাকিয়ে আছে। তাকে কিছু না বলেই তরি হন হনিয়ে বেরিয়ে পড়লো কফি শপ থেকে। মাহমুদ পিছু পিছু গেল না, বসে রইল আরো ঘন্টা খানেক। বেলা গড়াবার সাথে সাথে দূর দিগন্তে সূর্য ডুবি ডুবি। নীল আকাশের সাদা কালো মেঘের ভেলায় চুপ করেই ছড়ালো লালিমা আস্তরণ। এগিয়ে এলো সন্ধ্যা, ঘন হলো অন্ধকার। মাগরিবের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হলেন তরির বাবা। পাশাপাশি এগিয়ে এলো মাহমুদ। সালাম বিনিময় করে ভালো মন্দ খোঁজ নিল। তরির বাবা তীক্ষ্ণ চোখে তাকালেন, রাশভারী গলায় বললেন, কিছু বলতে চাও? তোর ব্যাপারে হলে আমি শুনতে চাইছি না। মাহমুদ দুর্বোধ্য হাসল। পথটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। তাকে কোনো ছুতা খুঁজতে হলো না। তরির বাবা নিজেই তরির কথা তুললেন। মাহমুদ নম্রভাবে জিজ্ঞেস করলো, তরির নাকি বিয়ে ঠিক? হ্যাঁ, শোনোনি তোমার মেয়ের কাছে? মাহমুদ মাথা ঝাঁকিয়ে জবাব দিল, জি শুনেছি। অতঃপর প্রশ্ন করলো, তরি কি বিয়েতে রাজি?
তরির বাবার এতক্ষণ ধরে চেপে রাখা বিরক্তি এবার রাগে পরিণত হলো। রাগত স্বরে বললেন, সে নিয়ে তোমায় ভাবতে হবে না। তোরই আমার মেয়ে, ওকে চিনি আমি। আমার উপর কখনো কথা বলবে না আমার মেয়ে। মাহমুদ হালকা হাসলো। তরির বাবা চলে উঠলেন। হাসছো কেন? এই যে আপনার কঠিন আত্মবিশ্বাস নিজের প্রতি, যে আত্মবিশ্বাসের বলে সন্তানের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন, একবারও তার মতামত জানার প্রয়োজন মনে করলেন না। আপনি জানেন আপনার মেয়ে কখনো আপনার সিদ্ধান্তের উপর কথা বলবে না, এটাকে পুঁজি করে যা ইচ্ছে করতে পারবেন, কিন্তু ভেতর থেকে মেয়েটাকে পড়তে পারবেন না। একসময় নিজের দুঃখগুলো বলার জন্যও তখন মেয়েটা আপনাদের ভরসা করবে না। আমি তোরের বাবা, তার জন্য যে কোনো সিদ্ধান্ত আমি অনায়াসে নিতে পারি। তাছাড়া তোমার সমস্যা কোথায় আমি বুঝলাম না। ভুল কিছু বলে থাকলে ক্ষমা করবেন আঙ্কেল। তরিকে আমি পছন্দ করি, তাই তার মতামত জানাটা আমার জন্য জরুরি। তরির বাবার মনে হলো এতদিন নম্র ভদ্র ছেলে বলে যাকে জানতেন সে এক নির্লজ্জ ছেলে। কিভাবে মুখের উপর বলে দিল সে তরিকে পছন্দ করে। বিস্ফোরণ ঘটল যেন। মাহমুদ মাথা নিচু করে আছে। এতটুকু নির্লজ্জ না হলে যে তরিকে আর পাওয়া হবে না। তরির বাবা চোয়াল শক্ত করে বললেন, তুমি কি আমার মেয়ের বিয়েতে বাধা দিতে চাইছো? আমি শুধু তরির মতামত জানতে চেয়েছি। তরির বাবা তীব্র আক্রোশে ফেটে পড়লেন। নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করে বললেন, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নেই, শুধু শুধু ঝামেলা করো না। দ্রুত অন্য বাসা দেখো। লম্বা কদম ফেলে কয়েক ধাপ সিঁড়ি পার করে নিলেন তরির বাবা। মাহমুদ অলস ভঙ্গিতে ঘরে ফিরল। তরিকে সান্ত্বনা দিচ্ছে ঠিকই, কিন্তু পরিস্থিতি যে হাতের বাইরে চলে গিয়েছে। তরির বাবা নিজ জায়গা থেকে ঠিক ভাইকে কথা দিয়ে তার খেলাপ করতে পারবেন না তিনি, কিন্তু অন্যদের চোখে ওনার একটি ত্রুটি স্পষ্ট। সেটা হলো মেয়ের মতামত না নেওয়া। মাহমুদ বুঝল খুব সহজে তরির বাবা মানবেন না, তবে সেও এত সহজে হাল ছেড়ে দেবে না। অজান্তেই তরি তার হয়ে বসে আছে। মাহমুদের দায়িত্ব তাকে ধরে রাখা, শক্ত বন্ধনে আটকে রাখা। ক্লান্ত হয়ে বাসায় ফিরল তরি। বাসার পরিবেশ বেশ রমরমা। বড় চাচা চাচি সহ অনেকেই উপস্থিত। তরিকে দেখে চাচি এগিয়ে এলেন। আদরের স্বরে আফসোস করলেন, আমার মেয়েটাকে ক্লান্ত দেখাচ্ছে, দেখো ঘামে ভিজে কি অবস্থা। তরি সালাম দিয়ে পাশ কাটিয়ে গেল। অন্য সময় হলে চাচির এই আদরটুকু সে অনায়াসে লুফে নিত। এখন কেমন যেন স্বার্থ মনে হয় সবকিছু। গোসল সেরে বসতেই মিঠু হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করলো। তরি ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি হয়েছে? মিঠু একবার পিছনে দরজার দিকে তাকালো। দরজা ভিড়িয়ে সাবধানে এসে দাঁড়ালো তরির পাশে। সরল চোখে তাকিয়ে বলল, তুমি কিছু বলবে না? তরির বোধগম্য হলো না মিঠুর কথা। জিজ্ঞেস করলো, কি বলবো? তুমি কি সত্যি পিয়াস ভাইকে বিয়ে করে নিবে? তাহলে মাহমুদ ভাইয়া? তরি আঁতকে উঠল। মিঠু কি মাহমুদের কথা জেনে গিয়েছে? তপ্ত শ্বাস ছেড়ে পাশে বসলো মিঠু। হুট করেই কেমন বড় হয়ে গেল ছেলেটা। ভরসার গলায় বলল, আমি বাবা মাকে কিছুই বলিনি আপু। তরি ফুপিয়ে কেঁদে উঠল। কি করব আমি? বাবা যদি জানে আমিও মাহমুদকে পছন্দ করি তাহলে আরো আগেই মানবে না। প্রেম ভালোবাসার বিয়ে বাবার পছন্দ নয়। তাই বলে চুপ করে থাকবে? আজ বড় চাচা চাচি কেন এসছে জানো? তরি প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। মিঠু বলল, বাবা খবর দিয়ে এনেছেন, আজ নাকি তোমাকে রিং পরিয়ে যাবে। তরির দুনিয়ায় ঘুরে উঠল। চোখে মুখে বিস্ময়ের সাথে সাথে স্থান নিয়েছে আতঙ্ক। হঠাৎই মায়ের আগমন।